হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি যে যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো, ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সবাইকে তোলারাম কলেজ অনলাইন ইকোনমিক্স ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি নাজিয়া শারমিন হক, প্রভাষক অর্থনীতি বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে তোমাদেরকে আমি যে ক্লাসটা নিয়ে মেনলি ক্লাসে যে টপিক্সটা নিয়ে মেনলি আলোচনা করব সেটা হচ্ছে প্রিপারেশন ফর এক্সাম, অর্থাৎ এক্সামের জন্য প্রস্তুতি। ঠিক আছে, প্রস্তুতিমূলক। তার আগে তোমরা সবাই নিশ্চয়ই জানো, নোটিশ পেয়েছো যে এপ্রিলের ফার্স্ট উইকে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা অনুষ্ঠিত হবে। অনলাইনে এমসিকিউ টাইপ কোশ্চেনের উপরে পরীক্ষা হবে। তো সেই বিষয় নিয়েই আমি প্রথমে একটু আলোচনা করছি, তারপর দেন আমি আমাদের পড়ায় ফিরে যাব। তোমাদের পরীক্ষার সিলেবাস হচ্ছে তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকবে। এমসিকিউ কোশ্চেন থাকবে 50টি। প্রতিটা কোশ্চেনের মার্কস থাকবে 1 করে, অর্থাৎ 1 × 50 = 50। 50 মার্কসের উপরে তোমাদের এমসিকিউ পরীক্ষাটা অনলাইনে অনুষ্ঠিত হবে। এখন আসো তোমাদের সিলেবাস। এই এক্সামের সিলেবাসটা কি থাকবে? এক্সামের সিলেবাস হচ্ছে তোমার অর্থনীতি প্রথম পত্র থেকে থাকবে 4টা অধ্যায়। অর্থনীতি প্রথম পত্র, অধ্যায় 1, অধ্যায় 2, 1, 2, 3, অধ্যায় হচ্ছে 5। ওকে, এই 4টা অধ্যায় থাকবে অর্থনীতি প্রথম পত্র থেকে। আর অর্থনীতি দ্বিতীয় পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে থাকবে অধ্যায় 1, অধ্যায় 2। এই 2টা অধ্যায় থাকবে অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে। ওকে, ঠিক আছে। তোমাদের এক্সামের হচ্ছে প্রথম পত্র ফার্স্ট পেপার থেকে থাকবে 4টা অধ্যায়, 1, 2, 3, 5। আর অর্থনীতি সেকেন্ড পেপার থেকে থাকবে 2টা অধ্যায়, অধ্যায় 1 এবং 2। এখন তাহলে তোমাদের এমসিকিউ প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় থেকেই কিন্তু তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে। তোমাদের অধ্যায় 1 থেকে থাকবে 10টা প্রশ্ন, অধ্যায় 2 থেকে থাকবে 10টা, 3 থেকে থাকবে 10টা এবং অধ্যায় 5 থেকে থাকবে 10টি প্রশ্ন। আর দ্বিতীয় পত্রের অধ্যায় 1 থেকে থাকবে 5টি প্রশ্ন আর অধ্যায় 2 থেকে থাকবে 5টি প্রশ্ন। তাহলে এই হলো 10, 20, 30, 40 আর 45 আর এই হচ্ছে টোটাল 50টা প্রশ্ন তোমাদের থাকবে। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেনে মার্কস থাকবে 1 করে, অর্থাৎ 1 × 50 = 50 মার্কস। এখন তোমরা যেটা করবে সেটা হচ্ছে, যেহেতু তোমাদের অনলাইনে পরীক্ষাটা এমসিকিউ টাইপের হবে, তোমাদের কাজ হচ্ছে বিগত সালের চ্যাপ্টার ওয়াইজ বিগত বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে, বিগত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো, অর্থাৎ আমাদের সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন বোর্ডে শুরু হয়েছে 2016 সাল থেকে। তাহলে 2016 থেকে বর্তমান সাল পর্যন্ত বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্রশ্নগুলো খুব ভালো করে দেখা, যেন প্রশ্ন কমন পড়লেই তুমি সাথে সাথে ধরতে পারো, অ্যান্সার করতে পারো। ঠিক আছে, এই তাহলে হলো আমাদের পরীক্ষার প্রস্তুতি কিভাবে নিবে, পরীক্ষা সংক্রান্ত সিলেবাস কি থাকবে, কোন চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন থাকবে সেগুলো। আর প্রশ্নের প্যাটার্ন তো হচ্ছে এমসিকিউ, বহু নির্বাচনী প্রশ্ন, মাল্টিপল চয়েস কোশ্চেন। এটা তো তোমরা এমসিকিউ টাইপ কোশ্চেন কীরকম হয়, 4টা অপশন থাকে, তাই না? A, B, C, D 4টা অপশন থাকে, একটা প্রশ্ন থাকবে, 4টা অপশন থাকবে। 4টা অপশন থেকে তোমরা কি করবে, সেখানে কি থাকবে, অনলাইনে তোমাদের সিস্টেম থাকবে টিক মার্ক দেওয়ার।
টিকমার্ক বা এরকম তোমরা সঠিক অ্যান্সারটা টিকমার্ক দিবে, তাহলেই হবে। ঠিক আছে? আর পরীক্ষা সংক্রান্ত আলোচনা এই তো আমার মনে হয় মোটামুটি এই হয়েছে। আর হলো এমসিকিউ কোশ্চেনে আমাদের প্যাটার্ন থাকবে হচ্ছে 4 ধরনের প্রশ্ন থাকবে। একটা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন। ঠিক আছে? জ্ঞানমূলক প্রশ্ন মানে তোমার যেমন হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন মানে কি, যেটা তুমি জানো, মনে করো মুখস্থ টাইপ প্রশ্ন, চাহিদা কাকে বলে, উপযোগ কাকে বলে, এ ধরনের প্রশ্ন থাকবে। আবার অনুধাবনমূলক প্রশ্ন থাকবে, যেমন মনে করো একটা উদ্দীপক দেওয়া থাকবে, প্রশ্নের শুরুতে একটা গল্প আকারে উদ্দীপক দেওয়া থাকবে, তারপর সেই উদ্দীপকের আলোকে তোমাকে একটা বা দুইটা কোশ্চেন করা হবে। অর্থাৎ এই টাইপের কোশ্চেনকে আমরা বলবো অনুধাবনমূলক প্রশ্ন। অর্থাৎ তুমি সেই উদ্দীপক পড়ে, সেই গল্পটা পড়ে তোমার রিয়ালাইজেশনটা কি বা তুমি কি বুঝেছো সেটার উপরেই প্রশ্ন করা হবে এবং তোমাকে অ্যান্সার করতে হবে। আর আরেক টাইপের প্রশ্ন থাকবে প্রয়োগমূলক প্রশ্ন। প্রয়োগমূলক প্রশ্নটা কেমন, যে তুমি উদ্দীপক পড়লে, উদ্দীপক থেকে এরপরে তোমাকে প্রশ্ন করা হবে, অর্থাৎ তোমাকে ডিসিশন, সিদ্ধান্ত নিতে হবে যে কোনটা। প্রয়োগমূলক প্রশ্ন হচ্ছে মনে করো এরকম অপশন থাকবে, নিচের কোনটি সত্য বা নিচের কোনটি সত্য নয়, নিচের কোনটি মিথ্যা, এরকম 1 2 2 3 এরকম অপশন থাকবে। হ্যাঁ, কতে থাকবে 1 + 2, 2 অপশন থাকলে 2 + 3, 3 অপশন থাকলে 1 2 3, এভাবে এই টাইপের কোশ্চেনও থাকবে। এই টাইপের কোশ্চেন হচ্ছে তোমাদের কি প্রয়োগমূলক প্রশ্ন। আর 4 নম্বর হচ্ছে উচ্চতর দক্ষতা। ঠিক আছে, উচ্চতর দক্ষতা এ ধরনের কোশ্চেনও থাকবে। এই ধরনের কোশ্চেনেও একটা গল্প আকারে উদ্দীপক থাকবে, সেই উদ্দীপকটা পড়ে তুমি তারপরে কোশ্চেন থাকবে তোমার, সেই উদ্দীপকের আলোকে প্রশ্ন থাকবে 2টা বা 3টা, তুমি সেই প্রশ্ন অ্যান্সার করবে উদ্দীপকটা পড়ে। ঠিক আছে? প্রশ্নের প্যাটার্ন নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, ঘাবড়ানোর কিছু নেই। তোমাদের যেহেতু এটা তোমাদের কলেজ লাইফের প্রথম পরীক্ষা, তাই না? এই পরীক্ষাটাই তো একদম শুরুর দিকের পরীক্ষা। এই পরীক্ষাটা কোশ্চেন হবে খুবই ইজি, তোমরা ইজিলি যেন ক্যাচ করতে পারো সেভাবেই তোমাদের কথা মাথায় রেখে কোশ্চেনটা করা হবে। তাহলে আমি আবার বলছি, আমাদের এক্সাম সিলেবাস হচ্ছে অর্থনীতি ফার্স্ট পেপারের অধ্যায় থাকবে 4টা, 1 2 3 5। আর অর্থনীতি দ্বিতীয় পত্রের অধ্যায় থাকবে অধ্যায় 1 এবং 2, টোটাল অধ্যায় থাকবে আমাদের 6টা। অর্থনীতি ফার্স্ট পেপারের অধ্যায় 1 থেকে 1 2 3 5 প্রত্যেকটা অধ্যায় থেকে 10টা করে এমসিকিউ প্রশ্ন থাকবে। আর অর্থনীতির দ্বিতীয় পত্রের অধ্যায় 1 থেকে থাকবে 5টা প্রশ্ন এমসিকিউ, অধ্যায় 2 থেকে থাকবে 5টা প্রশ্ন। মোট প্রশ্ন থাকবে আমাদের 50টা। প্রত্যেকটা কোশ্চেনের নম্বর হচ্ছে 1 করে, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনে হচ্ছে তোমার 1 নম্বর থাকবে। তার মানে 50টা কোশ্চেনের জন্য যদি 1 × 50 হয়, তাহলে তোমাদের এমসিকিউ পরীক্ষাটা হবে 50 নম্বরের ওপরে। আর এই তোলারাম কলেজ এই পেজেই তোমরা চোখ রাখবে, এখানেই তোমাদের রুটিন, সব কিছু পরীক্ষার নিয়মাবলী, রুটিন, কখন পরীক্ষা হবে, পরীক্ষার টাইম, সময়সূচি সব কিছু এই পেজের মাধ্যমেই তোমরা জানতে পারবে। তোমাদেরকে রুটিন ওয়াইজ সব কিছু জানিয়ে দেওয়া হবে, পরীক্ষা কখন, কয়টা থেকে, পরীক্ষার সময় কখন, পরীক্ষার আইডি, কিভাবে তোমরা ঢুকবে, পরীক্ষাটা শেষ করবে কিভাবে, কমপ্লিট করবে কিভাবে, উত্তরপত্র কিভাবে সাবমিট করবে, সব কিছু তোমাদেরকে কি জানিয়ে দেওয়া হবে যথাসময়ে। তোমরা এই পেজে চোখ রাখবে সব সময়। ঠিক আছে, পরীক্ষা সংক্রান্ত আলোচনা শেষ। আর তোমাদের অধ্যায় 1 পড়ানো হয়েছে, অধ্যায় 2ও আলোচনা করা হয়েছে, অধ্যায় 3ও উৎপাদন ম্যাডাম মনে হয় পড়াচ্ছেন, নুসরাত ম্যাডাম। অধ্যায় অর্থনীতির দ্বিতীয় পত্রও তোমাদের আরেকটা ম্যাডাম শুরু করেছেন। তাহলে আজকে আমি তোমাদেরকে আলোচনা করব অধ্যায় 5 শ্রম বাজারটা নিয়ে। আমি তাহলে আজকে একটু আলোচনা শুরু করছি। মোটামুটি কিন্তু আমাদের এক্সামের সিলেবাস কিন্তু মোটামুটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন তাহলে অধ্যায় 5 নিয়ে আমি একটু আলোচনা করছি। আর তোমরা বাসায় এমসিকিউ পরীক্ষার জন্য বোর্ড পরীক্ষার কোশ্চেনগুলো চ্যাপ্টার ওয়াইজ পড়া শুরু করে দাও। আগে বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো পড়ো, তাহলে তোমরা এমনিতেই তোমাদের ধারণা চলে আসবে যে এমসিকিউ টাইপ কোশ্চেনগুলো কেমন হয়, চ্যাপ্টার থেকে এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো
কেমন হবে। তাহলে আজকে আমি অধ্যায় 5 নিয়ে শ্রমবাজার, অধ্যায় 5 শ্রমবাজার নিয়ে একটু আলোচনা করছি। শ্রমবাজার এটা হচ্ছে অর্থনীতি প্রথম পত্র, অর্থনীতি প্রথম পত্রের আমার অধ্যায় হচ্ছে 5, শ্রমবাজার নিয়ে আলোচনা করছি। প্রথমেই চলে যাচ্ছি একদম সিম্পল টপিকস দিয়ে শুরু করছি। শ্রমের চাহিদা, ডিমান্ড অফ লেবার, ঠিক আছে, ডিএল, ডিমান্ড অফ লেবার। লেবার মানে হচ্ছে কি? শ্রম। শ্রমের চাহিদা, ডিমান্ড অফ লেবারটা কি? শ্রমের চাহিদা কি বলো তো? শ্রমের চাহিদা আমরা কি জানি? যারা শ্রমিক তারা কি করে? তারা শ্রমের যোগান দেয় বা শ্রম দেয়। শ্রমের বিনিময়ে তারা কি পায়? যে টাকাটা পায় বা পারিশ্রমিক পায়, সেই পারিশ্রমিকটা বা টাকাটাকে আমরা বলি কি? মজুরি, তাই না? যারা কাজ করে, কলকারখানায় কাজ করে, গার্মেন্টসে কাজ করে, তাদেরকে আমরা কি বলি? শ্রমিক। শ্রমের বিনিময়ে তারা যে পারিশ্রমিকটা পায়, যে বেতনটা পায়, সেটাকেও আমরা বলবো মজুরি। এখন তাহলে শ্রমের চাহিদা, ডিমান্ড অফ লেবার কি? তাহলে ডিমান্ড অফ লেবার আমরা কি বলবো? যে যারা শ্রমিক তারা শ্রম দান করে, তারা শ্রমের বিনিময়ে তারা পারিশ্রমিক পায়, সেই পারিশ্রমিকটাকে আমরা মজুরি বলছি। আর যারা নিয়োগকর্তা, যারা এসব শ্রমিককে, মনে করো একজন কলকারখানার একজন গার্মেন্টস মালিক, সে কি করবে? একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট মজুরি সেট করবে। সেই নির্দিষ্ট মজুরিতে সে কি করবে? কতজন শ্রমিক সে হায়ার করবে, তার সেই কতজন শ্রমিক সে নিয়োগ করবে সেই কারখানাটা পরিচালনার জন্য, সেটাকে আমরা বলবো শ্রমের চাহিদা। তাহলে শ্রমের চাহিদাটা কি? সহজ ভাষায় শ্রমের চাহিদা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী কর্তৃপক্ষ যে কতজন শ্রমিক নিয়োগ করতে ইচ্ছুক থাকে বা রাজি থাকে, তাকেই বলা হয় শ্রমের চাহিদা বা ডিমান্ড অফ লেবার। আমি আবার বলছি, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী কর্তৃপক্ষ কতজন শ্রমিক নিয়োগ করতে রাজি থাকে, তাকে বলা হয় শ্রমের চাহিদা বা ডিমান্ড অফ লেবার। মোট কথা, মালিক পক্ষ একটা নির্দিষ্ট মজুরিতে কতজন শ্রমিক নিয়োগ করবে, সেটাই আমার হচ্ছে কি? শ্রমের চাহিদা বা ডিমান্ড অফ লেবার। এখন তাহলে আমরা যদি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে চলে যাই, আমরা যদি গ্রাফের সাহায্যে দেখি, তাহলে কি দেখি? আমরা লম্ব অক্ষে ধরলাম মজুরি, ভূমি অক্ষে ধরলাম শ্রমের চাহিদা। লম্ব অক্ষে ধরলাম মজুরি, ভূমি অক্ষে ধরলাম শ্রমের চাহিদা। তাহলে মজুরি আমার যখন W1, তখন শ্রমের পরিমাণ হচ্ছে L1, ঠিক আছে? মজুরি আমার কমে গেল, W2 হলো, তাহলে আমার শ্রমের পরিমাণ বেড়ে হয়ে গেল কত? শ্রমের চাহিদার পরিমাণ বেড়ে হয়ে গেল L2। মজুরি আরও কমে গেল, কমে হয়ে গেল W3। এ পয়েন্টের নাম দিলাম A, এ পয়েন্টের নাম দিলাম B, আর এ পয়েন্টের নাম দিলাম C। মজুরি আরও কমে W3 হলো, তাহলে শ্রমের চাহিদা আরও বেড়ে হয়ে গেল L3। এখন A, B, C, এখন A, B, C, এখন A, B, C, এই তিনটা বিন্দু যদি যোগ করি তাহলে আমরা পাবো DDL, আমরা পাবো DDL। এখন DDL হলো শ্রমের চাহিদা রেখা,
যা সাধারণত বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। কেন নিম্নগামী হয়? কারণ কেন এই রেখাটার আকৃতি চাহিদা রেখার মতো বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়, এর একটা কারণ হচ্ছে মজুরির সাথে আমার শ্রমের চাহিদার সম্পর্কটা বিপরীতমুখী। যখন আমরা দেখছি যে মজুরি কমছে, ঠিক অ্যাট এ টাইম আমরা দেখতে পাচ্ছি আমাদের শ্রমের চাহিদাটা বাড়ছে। অর্থাৎ আমার মজুরি কমছে, শ্রমের চাহিদাটা বাড়ছে। আবার অপোজিট সাইড থেকে যদি চিন্তা করি, দেখো আমার কি হচ্ছে, মজুরিটা বাড়ছে, আমার কি হচ্ছে, শ্রমের চাহিদাটা কমছে। অর্থাৎ একটার সাথে অন্যটার রিলেশন কি নেগেটিভ বা বিপরীতমুখী। এই কারণে শ্রমের চাহিদা রেখাটার আকৃতি বাম থেকে ডান দিকে নিম্নগামী হয়। তাহলে শ্রমের চাহিদা কি, ডিমান্ড অফ লেবার কি, কাকে বলে? আমরা কি বলবো? আমরা বলবো কোনো নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট মজুরিতে নিয়োগকারী কর্তৃপক্ষ কতজন শ্রমিক নিয়োগ করতে রাজি থাকে তাকেই বলা হয় শ্রমের চাহিদা। ঠিক আছে? অর্থাৎ নিয়োগকারী কর্তৃপক্ষ একটা নির্দিষ্ট মজুরিতে একটা নির্দিষ্ট সময়ে কতজন শ্রমিক নিয়োগ করবে তাকেই বলা হবে শ্রমের চাহিদা। তাহলে ঠিক এটার সাথে রিলেটেড আরেকটা টপিকসে আমরা চলে যাই। শ্রমের চাহিদা কি আমরা পড়ে ফেললাম, এখন আমরা তাহলে চলে যাচ্ছি শ্রমের যোগানে। আমরা শ্রমের চাহিদাটা কি দেখেছি? মালিকের দৃষ্টিকোণ থেকে, তাই না? কলকারখানার মালিকের দৃষ্টিকোণ থেকে দেখেছি। এখন আমরা চলে যাব শ্রমের যোগানে। শ্রমের যোগান, শ্রমের যোগান, এটার ইংরেজি টার্ম হচ্ছে সাপ্লাই অফ লেবার। শ্রমের চাহিদা হচ্ছে ডিমান্ড অফ লেবার, শ্রমের যোগানটা হচ্ছে সাপ্লাই অফ লেবার। সাপ্লাই অফ লেবারটা কি? শ্রমের যোগানটা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট মজুরিতে কতজন শ্রমিক শ্রম দিতে রাজি থাকে। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট মজুরিতে কতজন শ্রমিক শ্রম প্রদান করতে রাজি থাকে তাকে বলা হয় শ্রমের যোগান বা সাপ্লাই অফ লেবার। ঠিক আছে? তাহলে শ্রমের যোগান রেখাটাকে আমরা SL দিয়ে প্রকাশ করি। আমি ঠিক শ্রমের চাহিদার মতো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। লম্ব অক্ষে আমার হচ্ছে মজুরি, ভূমি অক্ষে আমার হচ্ছে দিব শ্রমের যোগান। লম্ব অক্ষে দিব মজুরি, ভূমি অক্ষে শ্রমের যোগান। আমার মজুরি হচ্ছে যখন W1, তখন আমার এটাকে W3 দেই, তখন আমার শ্রমের যোগান হচ্ছে L3। আমার মজুরি কমে গেল, এটাকে A পয়েন্ট দিলাম, B পয়েন্ট দিলাম। মজুরি কমে W2 হলো, আমার শ্রমের যোগান কমে হয়ে গেল L2। মজুরি আরও কমে গেল, W1 হলো, আমার শ্রমের যোগানও আরও কমে গিয়ে L1 হলো। এখন ABC, ABC এ বিন্দুগুলা যোগ করে আমরা পাবো SSL। এখন এই SL এটা হচ্ছে আমাদের SL, এর রেখাটা আমাদের হচ্ছে শ্রমের যোগান রেখা, যা বাম থেকে শ্রমের যোগান রেখা যা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী সরল রেখা, ঊর্ধ্বগামী হয়। SL এটা হচ্ছে শ্রমের যোগান রেখা যা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। ঠিক আছে? তাহলে শ্রমের যোগান কোনটা? আমি শুরুতেই বলেছি
যে কারা শ্রমটা দিবে, শ্রম প্রদান করবে, যারা শ্রমিক তারাই হচ্ছে, যারা শ্রম দিবে তাদেরকে আমরা বলছি কি যে তারা হচ্ছে শ্রমিক, শ্রমিকরা যে শ্রমটা দিবে সেটাই হচ্ছে আমাদের শ্রমের যোগান। তাহলে শ্রমের যোগান কোনটা? একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ মজুরিতে কতজন শ্রমিক শ্রম প্রদান করতে রাজি থাকে তাকেই বলা হয় শ্রমের যোগান বা সাপ্লাই অফ লেবার। এই রেখাটা কেমন? এই রেখাটা যোগান রেখার মতো বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। আমি লম্ব অক্ষে আমরা দেখিয়েছি মজুরি আর ভূমি অক্ষে দেখালাম শ্রমের যোগান। মজুরি যখন W3 তখন আমার শ্রমের যোগান হচ্ছে L3 পরিমাণ। মজুরি কমে গেল, W2 হলো, ঠিক তখন মজুরি কমে যাওয়াতে আমার শ্রমের যোগানও কমে গেল। মজুরি W2 থেকে আরও কমে W1 হলো, আমার শ্রমের যোগানও আরও কমে L2 থেকে আরও কমে হয়ে গেল L1। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে মজুরির সাথে শ্রমের যোগানের একটা পজিটিভ রিলেশন বা সমমুখী সম্পর্ক বা ধনাত্মক একটা সম্পর্ক বিরাজমান। এই কারণে এই রেখাটা কি হয়েছে? বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরল রেখা আমরা পেয়েছি। যেহেতু আমাদের মজুরির সাথে শ্রমের যোগানের সম্পর্কটা পজিটিভ, এই কারণে আমরা বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা সরল রেখা পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে কি শিখলাম? আজকের ক্লাসে শ্রমের চাহিদা কাকে বলে, শ্রমের যোগান কাকে বলে, এগুলো আমরা শিখলাম। তাহলে ঠিক আছে, আজকে তোমাদের ক্লাসের আলোচনা এ পর্যন্তই থাকলো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই চ্যাপ্টারেরই, শ্রমবাজারের এই চ্যাপ্টারেরই অন্য টপিকস নিয়ে আলোচনা করব। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। আল্লাহ হাফেজ।